চট্টগ্রামে যখন মেয়র এবং কর্মকর্তারা বিদেশ যাওয়ার জন্য যাচ্ছিলেন, প্রধানমন্ত্রী সেটি আটকে দিয়েছিলেন। আমরা দেখলাম ওই দিনই জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আবার সেটি সমালোচনা করছিলেন যে তারা আসলে শিখতে যাচ্ছিলেন, এটি পরবর্তীতে হয়তো কাজে লাগবে। আজকে গণমাধ্যমে একটি খবর বেরিয়েছে, ওই সময় যেই সরকারের অর্থাৎ গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেপ্টেম্বরে 3,63,00,000 টাকায় যে কীটনাশক কেনা হয়েছিল, অর্থাৎ যাদের কেনা হয়েছিল সেটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক আজমের প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছিল এবং তাদের খরচেই যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন মেয়র এবং কর্মকর্তারা। এবং ওই সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কোনো কারণে কি ঘটনাগুলো মিলে যায় কিনা, বা এই যে প্রভাব খাটানোর কথা বলছিলেন সোহরাব ভাই? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহালোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। আর একটু বলে রাখি নাকি কাকতালীয়, ইদানিং কাকতালীয় শব্দটা বেশ প্রচলিত। না, প্রথমত এই আসলে আমি কোনোভাবেই ডট মিলাতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে কাকতালীয় বলতে চাই না। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবেই আমরা দেখি যে সংসদে যেভাবে করে কথা হচ্ছে এখন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছিলেন যে যদিও তিনি টিআইবি রিপোর্ট পেপার কাটিং বলেন অনেক সময় আবার টিআইবি রিপোর্টটাকে খুব গুরুত্বপূর্ণভাবে উনি নির্দেশ করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে তারা দুর্নীতি বা সেবা খাতে দুর্নীতির কথা, সেটা রেফারেন্স আবার টিআইবি রিপোর্ট দিয়ে দেন। তো এটা আসলে ডিপেন্ড করে উনি আসলে কখন কোন রেফারেন্সটা ইউজ করবেন। ওনার স্বরাষ্ট্র খাতে আইন শৃঙ্খলার ক্ষেত্রে হয়তো উনি খুব বেশি ডিপেন্ডেন্ট মনে করেন না টিআইবি রিপোর্ট, কিন্তু এই ক্ষেত্রে মনে করেন। এটা যদিও ভালো, কারণ টিআইবি একটা খুব স্বতন্ত্রভাবে তারা এই রিসার্চগুলো করে বলে আমরা জানি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে যদি সত্যিকার অর্থেই কোনো দুর্নীতি হয় বা সত্যিকার অর্থেই সেই সময়কার কোনো স্ট্যান্ডিং অ্যাডভাইজার তাদের কোনো একটা যোগসাজশে যদি এরকম করে আসলে কোনো কাজ পাইয়ে দেওয়া বা কোনো ধরনের যদি আসলে এরকম সংশ্লিষ্টতা পাওয়া যায়, আমার মনে হয় সেটা আসলে কাকতালীয় বা যদি বলি যে ধারণাপ্রসূত কথা না বলে সেখানে তদন্ত হওয়া দরকার এবং সেটাতে আসলে কি বেরিয়ে আসে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি খুবই গুরুত্বপূর্ণভাবে বলতে চাই যে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার না, এখনকার সরকার বলেন, এই যে এমপিদের মন্ত্রীদের যে দুর্নীতি, এই জায়গাগুলো কিন্তু আমাদের আসলে কঠোর হস্তে এখন মানে নিয়ন্ত্রণ করার একটা সুযোগ আছে এবং সেই সুযোগটা আমার মনে হয় কাজে লাগানো দরকার এবং এতে করে সরকারের পপুলারিটি বাড়বে। এটা যদি অন্তর্বর্তীকালীন সরকার হয়, যেমন দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ এসছে। এই টিকা প্রদান থেকে শুরু করে টিকা আসলে কোন সময় আসলে কেনা, আসলে তারা কার কাছ থেকে কিনবে বা সময়টা, এবং নানান প্রশ্ন কিন্তু উঠেছে, কিন্তু সেই প্রশ্নের কিন্তু কোনো সুরাহা হয়নি। তো মাঝখান থেকে কিন্তু এতগুলো শিশুর প্রাণ গেল। তো এই যে প্রশ্নগুলো তো সমাধান হলো না। এখানে যদি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো গাফিলতি থাকে সেটা নিয়ে আসলে তদন্ত হওয়া উচিত এবং তখনকার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যদি কোনো গাফিলতি থাকে এই ইস্যুতে, এবং যেটার কারণে হয়তো আপনারা ভাবছেন কাকতালীয়ভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিদেশ যাওয়াটাকে সমর্থন করছেন, সেটাও যদি হয় তাহলে সেটা নিয়েও আসলে তদন্ত হওয়া উচিত। এবং এই জন্যই ধারণাপ্রসূত কথা বলতে চাই না আমি, সেটা হচ্ছে বহু বছর পর বাংলাদেশের মানুষ এই রাজনীতিটাকে একটা গুরুত্বপূর্ণভাবে খেয়াল করছে। সুতরাং রাজনীতিতে মানুষের যে একটা বিশ্বাস, এই পরিবর্তনের জন্য যে চেষ্টা যারা আসলে করছে তাদের ক্রেডিবিলিটি নষ্ট হয় যদি আসলে এই ধারণাপ্রসূত কথা বলি, কারণ সবাই ওই ফ্রেমের মধ্যে চলে আসে। সুতরাং যে আসলে বিএনপির মধ্যে এরকম অনেক সৎ এমপি আছেন না, যারা আসলে নিরপেক্ষভাবে চেষ্টা করছেন, কোনো ধরনের চাঁদাবাজি দুর্নীতির সাথে যারা জড়িত নাই, এর আগেও কখনো জড়িত ছিলেন না, এমন ক্লিন ইমেজ কিন্তু এমপি আছেন। তো যারা নতুন রাজনীতি করছে তারা তো আসলে ওই ধরনের এই চাঁদাবাজি দুর্নীতি এগুলোর সাথে যারা জড়িত হতে চান না, বা তো এই জায়গায় আসলে রাজনীতিবিদের সবচেয়ে বড় সঞ্চয় এবং সম্পদ হচ্ছে ক্রেডিবিলিটি, তার কথার বিশ্বাসযোগ্যতা। তো এই জায়গাতে আমি মনে করি যে এইরকম ধারণাপ্রসূত কথা না বলে এখানে এমপি মন্ত্রীদের যে দুর্নীতি এটা আসলে ধরতে হবে, কিন্তু অসুবিধার জায়গাটা হচ্ছে ধরবে কে, হু উইল বেল দ্য ক্যাট? দুর্নীতি দমন কমিশন। কিন্তু যেটা অসুবিধার জায়গা, যে এই সরকারের যে সবচেয়ে বেশি সমালোচনা আমরা যে জায়গায় করি, অনেক কিন্তু আপনি পপুলিস্ট কাজকর্ম জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি করেন, যেটা কিন্তু আমরা তরুণ হিসেবে অ্যাপ্রিসিয়েট করি। উনি কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখেই করেন, কারণ ওনার একটা মেয়ে আছে। সুতরাং উনি বোঝেন যে তরুণদের আসলে পালসটা কোন জায়গায়, মানে কি দেখতে চায়, সব ঠিক আছে। কিন্তু এই যে প্রাতিষ্ঠানিক দলীয়করণ, দুদক এবং মানবাধিকার কমিশন, এই জায়গাগুলোতে আসলে কারা বসবে? দলীয় লোকজনই যদি আসলে বসে, তারা কি আসলে এমপি মন্ত্রীদের এই মানে দুর্নীতিগুলো ধরবে?
এটা কি আপনি মনে করেন? এবং দেখেন খুবই গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, আমরা দেখলাম তাকেও আসলে দলীয় একজন লোক বসানো হয়েছে এবং যিনি একেবারে সরাসরি তাদের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছে দলীয়ভাবে। তো সেই মানুষটাকে বসানোর পরে আপনি দেখেন যে তিনি ঋণ খেলাপিও ছিলেন এবং তিনি নিজেও ঋণ খেলাপি। এখন যিনি নিজে ঋণ খেলাপি এবং যিনি একজন ব্যবসায়ী, তিনি কি আসলে কোনোভাবেই সংসদে যারা ঋণ খেলাপি তাদের কি প্রশ্নবিদ্ধ করবেন বা তাদের কি আসলে একটা এক্সাম্পশন দেওয়ার একটা জায়গা থাকেই তো স্বাভাবিক, এবং সেখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে এই জায়গাগুলোতে কিন্তু সরকার থেকে যেভাবে করে আসলে দেখা উচিত বলে আমরা মনে করি সেরকম কিন্তু হচ্ছে না। সুতরাং একটা পপুলিস্ট রাজনীতি আছে বিএনপির পক্ষ থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের তার অনেক জেস্চার আমাদের ভালো লাগে, যেমন তিনি সংসদে বিরোধী দলের হয়ে কথা বলছেন, বিরোধী দলের যেগুলো বলার কথা তিনি বলছেন, তিনি সরকারকে অর্থমন্ত্রীকে আবেদন করছেন যে এই করগুলো কমানো হোক এবং করমুক্ত আয় সীমা বাড়ানো হোক। সুতরাং এই জিনিসগুলো তো সত্যিকার অর্থেই পজিটিভ। আমরা সংসদে এই ধরনের সংস্কৃতি কখনো দেখিনি। তবে গুরুত্বপূর্ণভাবে এই জায়গাগুলোতেও আসলে খেয়াল করা দরকার, যেটা আসলে জনঘনিষ্ঠ এই সংস্কারগুলোর কথা যেটা আমরা বলছি, যে এখানে এমপি মন্ত্রীদের ধরেন এই দুর্নীতিগুলো যদি আমরা না ধরতে পারি তাহলে সত্যিকার অর্থে কিন্তু আমরা জনগণের কল্যাণকর যে রাজনীতি করতে চাই সেটা কিন্তু হবে না। কারণ আমরা কিন্তু অলরেডি দেখেছি যে ঢাকার পরে দ্বিতীয় রাজধানী বলে যদি আমরা কাউকে ধরি, কোনো জায়গাকে ধরি, সেটা কিন্তু শিবগঞ্জ হতে যাচ্ছে। আমরা শাহজাদা মীর শাহে আলম মানে মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তিনি যেভাবে করে শিবগঞ্জকে একটা দ্বিতীয় রাজধানীর দিকে নিয়ে যাচ্ছেন, তো সেটাও কিন্তু আবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ হয়েছে। তো এটা আসলে আমরা চাই যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়াই জিনিসগুলো বন্ধ হয়।